আসসালামু আলাইকুম। আমরা আজকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস নিয়ে আলোচনা করা শুরু করব। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে পেরিফেরাল ভেসেলগুলি, মানে এঅর্টার যে ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চগুলো, সেখানে যদি কোনো কারণে ট্রমা হয়, কোনো কারণে যদি ইনফ্ল্যামেশন হয়, অক্লুশন হয়, সেটার জন্য যে ডিজিজগুলি অ্যারাইজ করে সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এখন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের আন্ডারে অনেক কিছু আছে, বাট আমরা ওভারঅল একটা ইনিশিয়াল আইডিয়া নেই। একটা মোস্ট কমন ক্রনিক লিম্ব ইসকেমিয়ার যে সিনারিওটা, সেটা দিয়ে শুরু করছি। যে একজন ওবিস পেশেন্ট, ধরলাম তার এজ 35, সে একজন স্মোকার। তার প্রেজেন্টেশন হচ্ছে সে পেইন ইন কাফ মাসল অ্যান্ড বাটক্স ডিউরিং ওয়াকিং, মানে হচ্ছে তার কাজ করলে ওয়ার্কিং অবস্থায় একটা পেইন অ্যারাইজ করে। এই পেইনটা হচ্ছে ইন্টারমিটেন্ট, কারণ হচ্ছে এটা রিলিভড বাই রেস্ট নিলে আবার চলে যায়। সো এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এখন ইন্টারমিটেন্ট ক্লডিকেশন অনেকটা ক্রনিক লিম্ব ইসকেমিয়ার একটা প্যাথোগনোমিক ফাইন্ডিং আমরা বলতে পারি। সাথে আরও সাপোর্টিভ সে কিছু হিস্ট্রি দিয়েছে। হি অলসো গেভ হিস্ট্রি অফ রেডনেস অফ ফিট। এই জিনিসটাকে বলে সানসেটিং অ্যাপিয়ারেন্স। ডিপেন্ডেন্ট একটা রেডনেস দেখা দিতে পারে, পায়ে এরকম করে লাল দেখা দিতে পারে, সানসেট ফিট বলে। অ্যান্ড নন হিলিং আলসার, এক্সামিনেশনে দেখা গেল যে তার একটা নন হিলিং আলসারও আছে এখানে। আর হচ্ছে ফার্দার আমরা নিউরোভাস্কুলার স্ট্যাটাস অ্যাসেস করার সময় দেখলাম যে পালসটা উইক, পেরিফেরাল পালস উইক পালস ইন আর্টারি ডরসালিস পেডিস। এবং হচ্ছে আমরা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম তার রেডিউস সেন্সেশন, ইভেন তার রেঞ্জ অফ মুভমেন্টস বা তার মুভমেন্টসেও একটু রিডাকশন থাকতে পারে। তো এই সব ফিচারগুলি নিয়ে যখন একটা লোক প্রেজেন্ট করে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রনিক লিম্ব ইসকেমিয়া বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটাই আমরা বলি। এখন হচ্ছে এইটার কজ কী কী? মোস্ট কমনলি হচ্ছে বার্জার্স ডিজিজ, রেনল্ডস ফেনোমেনন, ভ্যাসকুলাইটিস, ডিপ ভেন থ্রোম্বোসিস, এসএলই, এসবের জন্য অ্যারাইজ করতে পারে। আর এগুলি ক্রনিক লিম্ব ইসকেমিয়ার আর কি মেজর কজ। আর ইনভেস্টিগেশনের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা প্রথমে কিছু জেনারেল জিনিস চেক করি, আমরা রুটিন কিছু এক্সামিনেশন করি। তার মধ্যে আমি হচ্ছে অনেকই রুটিন এক্সামিনেশন আছে, আমি জাস্ট কয়েকটা মেনশন করছি উইচ আর সিগনিফিক্যান্ট টু আওয়ার ডায়াগনোসিস। তো ফার্স্টলি হচ্ছে আমাদের ব্লাডের আমরা সিবিসি উইথ হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখি, এটা হচ্ছে অ্যানিমিয়া নির্দেশ করে। এখন অ্যানিমিয়াটা হচ্ছে একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। যদি কারো অ্যানিমিয়া থাকে, এটা ডিজিজের অবস্থা ভালো না বা এটা হচ্ছে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, সেটা আর কি ইন্ডিকেট করে। কোয়াগুলেশন প্রোফাইল, এটা হচ্ছে আমাদের যে ডিপ ভেন থ্রোম্বোসিস, এটার সঙ্গে রিলেটেড। যদি দেখা যায় যে আমাদের পিটি বা এপিটিটি বেশি আছে, ডিসরাপ্টেড আছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের একটা থ্রোম্বো এম্বোলিজমের রিস্ক আছে, ডিভিটি বা পালমোনারি এম্বোলিজম হতে পারে, এটার হচ্ছে একটা ইন্ডিকেটর। লিপিড প্রোফাইল, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাথেরোস্ক্লেরোসিস বা হচ্ছে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর ডায়াগনোসিসের জন্য ইম্পর্ট্যান্ট। ওজিটিটি সেম, এটা হচ্ছে ডায়াবেটিস আছে কিনা পেশেন্টে, ডায়াবেটিস মেলিটাস একটা রিস্ক ফ্যাক্টর যে কোনো ক্রনিক লিম্ব ইসকেমিয়ার জন্য। তো এই জিনিসগুলো আছে কিনা, এগুলি হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো। দিজ আর দ্য রুটিন ইনভেস্টিগেশনস। এরপর হচ্ছে স্পেসিফিক কিছু এক্সামিনেশন আমরা করে থাকি, ইনভেস্টিগেশন করে থাকি, যার মধ্যে হচ্ছে ডপলার আলট্রাসোনোগ্রাম, ডুপ্লেক্স স্টাডি। দুইটা একসঙ্গে আলোচনা করছি। দুইটাই হচ্ছে বেসিক্যালি আলট্রাসোনোগ্রাফি। ডপলারটা হচ্ছে জাস্ট ব্লাড ভেসেলের ফ্লো এবং ডিরেকশনটাকে মেজার করে, আর ডুপ্লেক্স হচ্ছে ভেসেল ওয়ালের কন্ডিশন, মানে ভেসেলের কন্ডিশনটাও দেখে এবং ভেসেলের হচ্ছে ফ্লো অ্যান্ড ডিরেকশনটাও চেক করে। মানে বেসিক্যালি ডপলার আলট্রাসোনোগ্রাফি প্লাস হচ্ছে ভেসেলের অ্যানাটমি ইজ ইকুয়াল টু ডুপ্লেক্স স্টাডি। তো এই দুইটা দিয়ে আমরা দেখি যে যদি কারো ক্রনিক লিম্ব ইসকেমিয়া থাকে, দেখা যাবে এখানে অবস্ট্রাকশন আছে। যদি কারো স্টেনোসিস থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে হাই ভেলোসিটিতে ব্লাড যাচ্ছে। আর যদি একদম কমপ্লিট অবস্ট্রাকশন থাকে, তখন দেখা যায় যে এখানে ব্লাড ফ্লোটা একদমই নাই, স্টপড। তো এইসব আর কি আমরা অ্যাসেস করতে পারি। আর সিটিএমআর এনজিওগ্রাফি যেটা, এটা হচ্ছে একদম আমাদের ডিফাইনেটিভ, একদম ভালো 3D একটা আইডিয়া পাওয়া যায় ভেসেল স্টেটাসের। এটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা যায়, বাট এখানে রিস্ক হচ্ছে যে সিটির ক্ষেত্রে এটা রেডিয়েশন এক্সপোজারে আসতেছে পেশেন্টটা, আর এগুলো এক্সপেন্সিভ তুলনামূলক, এইসব আর কি। আরেকটা মোডালিটি হচ্ছে ভেসেল বায়োপসি। এটা বেসিক্যালি ভাস্কুলাইটিসগুলি দেখার জন্য, যেরকম টাকায়াসু, কাওয়াসাকি, তারপর হচ্ছে জায়েন্ট সেল আর্টারাইটিস, এই জিনিসগুলো হচ্ছে ভেসেল বায়োপসি দিয়ে আর কি ভালো বোঝা যায়। তো এই জন্য আর কি এখানে দেওয়া। এরপরে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। এগুলি হচ্ছে আমি ইন জেনারেল বলতেছি, আমি স্পেসিফিক ডিজিজ নিয়ে এটার ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট আলাদাভাবে বলবো। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট ইন জেনারেল একটা ক্রনিক লিম্ব ইসকেমিয়ার
কীভাবে অ্যাপ্রোচটা করি সেটা হিসাবে বলছি। তো আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে আমাদের করতে হবে, স্টপ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা দেখছিলাম যে সে একজন স্মোকার ছিল, সো এটা একটা রিস্ক ফ্যাক্টর, স্মোকিং স্টপ করতে হবে। ওবেসিটি তাকে করতে হবে, সো ওবেসিটির জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে। তার ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো থাকলে এগুলি ম্যানেজ করতে হবে। এগুলি সব রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট জেনারেল ইসে পড়তেছে। এরপর হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, যেটা আমরা সার্জিক্যাল বলতেছি। যেহেতু আমাদের এখানে একটা ভাস্কুলার অবস্ট্রাকশন হয়েছে, আমাদের যে কোনোভাবে এই অবস্ট্রাকশনটা বাইপাস করতে হবে, অথবা হচ্ছে জাস্ট ব্লাড ফ্লোটা ইনশিওর করতে হবে। কোনো একটা এখানে এই যে অক্লুশনটাকে স্টপ করে অক্লুশনটার একটা কোল্যাটারাল পাথওয়ে করে ম্যানেজ করে যে কোনোভাবে আমরা হচ্ছে বাইপাস করতে হবে। সো পারকিউটেনাস অ্যাঞ্জিওপ্লাস্টি এটা একটা মেথড হতে পারে। আর্টেরিয়াল বাইপাস, এন্ডার্টারেক্টমি, আনসালভেজেবল হলে অ্যাম্পুটেশন, এগুলোই হচ্ছে আমাদের সার্জারির মোডালিটি। প্রত্যেকটা নিয়ে একটু ইনশর্ট বলেই দেই। প্রথমে হচ্ছে আমাদের পারকিউটেনাস এনজিওপ্লাস্টি, এটা বেসিক্যালি যে স্টেন্টিং, বেলুন স্টেন্টিং, এখানে একটা স্টেন্ট ঢুকাইলাম, এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, এই যে ছিল অ্যাথোরোমা বা যে অক্লুশনটা ছিল সেটা রিমুভড হয়ে গেল। এখানে এখন পেটেন্ট একটা ব্লাড ভেসেল পাওয়া গেলো, পেটেন্সি মেনটেন করার জন্য একটা ওই আমরা যে স্টেন্ট দিয়ে দিই, স্টেন্টটাও এখানে ইউজ করা যেতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি পারকিউটেনাস এনজিওপ্লাস্টি, যেহেতু স্কিনের মধ্যে থেকে আর কি এটা ইনসার্ট করা হতেছে, জন্য পারকিউটেনাস। বাইপাস হচ্ছে আমরা এই ধরলাম একটা অক্লুডেড ভেসেল, আরেকটা একটা ভেসেল গ্রাফট করে এই জায়গায় আর কি করে দিলাম, এখানে ব্লাড যেতে পারবে না, তখন হচ্ছে এখান থেকে ব্লাডটা ফ্লো হতে পারবে। এরপর হচ্ছে এন্ড আর্টারেক্টমি, এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট একদম মানে বাংলা সিস্টেমে একটা আছে, এরকম অক্লুশন আছে, আমরা হচ্ছে আর্টারিটা কেটে এখান থেকে প্লাকটা বা অক্লুশনটা বের করে আবার হচ্ছে স্টিচ দিয়ে দেবো, মানে একদম যে প্রবলেমটা জাস্ট অবস্ট্রাকশনটা রিমুভ করা। এটা হচ্ছে এন্ড আর্টারেক্টমি। আর আনসালভেজেবল হলে আমরা অ্যাম্পুটেশন করে ফেলি। এখন অ্যাম্পুটেশন একটু বিস্তারিত বলতে চাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাম্পুটেশনের ডেফিনেশন, এটা হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ লিম্ব, সার্জিক্যাল রিমুভাল অফ লিম্ব, এটাই আর কি মোটামুটি মানে পুরা জিনিসটাকে ইনকম্পাস করে। এটাকে আরও সুন্দর করে যদি বলার চেষ্টা করে, সার্জিক্যাল রিমুভাল অফ ডেড অর নন ফাংশনিং লিম্ব, নন ফাংশনাল লিম্ব অর পার্ট অফ অর্গান, এটাই হচ্ছে অ্যাম্পুটেশন। মানে সোজা কথা হচ্ছে একটা নন ফাংশনিং লিম্ব সেটাকে আমরা কেটে ফেলাই দিলাম, এই মানে যেহেতু আনসালভেজেবল কিছু করার উপায় নাই সেহেতু আমরা কেটে ফেলে দিচ্ছি। এটার ইন্ডিকেশনসগুলো আস্ক করতে পারে। ইন্ডিকেশন হচ্ছে 3টা হেডলাইনে আলোচনা করা হয়, এটাই জিজ্ঞেস করে। এটা হচ্ছে ডেড লিম্ব, ডেডলি লিম্ব, আরেকটা হচ্ছে ডেড লস লিম্ব, ডেড লস লিম্ব। তো ডেড লিম্ব যেটা লিম্ব মরে গেছে, যেটা যেরকম ড্রাই গ্যাংগ্রিনে, ড্রাই গ্যাংগ্রিন। ডেডলি লিম্ব হচ্ছে যেটা আরও কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে, লাইক ওয়েট গ্যাংগ্রিন, এটা ইনফেকশনের স্প্রেড করতে পারে, বা ম্যালিগনেন্সি, এই ম্যালিগনেন্ট যদি হয়ে যায় লিম্ব সেটা একটা বাজে ব্যাপার, স্প্রেড করতে পারে। এভি ফিস্টুলা ফার্দার কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। এগুলো হচ্ছে সব ডেডলি লিম্বের উদাহরণ। ডেড লস লিম্ব হচ্ছে যে এখানে ফাংশন লস্ট লিম্বের, বা হচ্ছে এটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে, লাইক হচ্ছে সিভিয়ার রেস্ট পেইন। রেস্ট পেইন কি এবং ইন্টারমিটেন্ট ক্লডিকেশন কি, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এটা একটা লেট কমপ্লিকেশন অফ ক্রনিক লিম্ব ইসকেমিয়া আমরা বলতে পারি আপাতত। সিভিয়ার যদি রেস্ট পেইন হয় বা হচ্ছে এক্সট্রিম কন্ট্রাকচার যদি ডেভেলপ করে, আমরা ভকম্যানস ইসকেমিক কন্ট্রাকচারের সঙ্গে পরিচিত, তো ইসকেমিয়ার জন্য যদি এরকম একটা ডিফর্মিটি হয়, একটা কন্ট্রাক্টেড হয় কি বলে সিচুয়েশন হয় লিম্বের, সেটাকেই হচ্ছে এক্সট্রিম কন্ট্রাকচার বলতেছি। এবং এটা হচ্ছে যখন রিকনস্ট্রাকশন আর পসিবল না হয় তখন হচ্ছে এটা কেটে ফেলে দিতে হবে, যে রিকনস্ট্রাকশন পসিবল না। তো এইসব ক্ষেত্রে হচ্ছে ইন্ডিকেটেড অ্যাম্পুটেশন। কমপ্লিকেশন কি ডেভেলপ করতে পারে অ্যাম্পুটেশনের? নাম্বার 1 হচ্ছে এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর, সো অ্যাম্পুটেশন করলে অবশ্যই হেমোরেজ ডেভেলপ করতে পারে, হেমোরেজ থেকে হেমাটোমা ডেভেলপ করতে পারে, যে কোনো সার্জারির মতো। এই ক্ষেত্রে হচ্ছে একটা উন্ড ইনফেকশন ডেভেলপ করতে পারে, উন্ড ইনফেকশন থেকে হচ্ছে অ্যাবসেস ডেভেলপ করতে পারে। আবার হচ্ছে একটা মেজর সার্জিক্যাল প্রসিডিওর, এখানে লোয়ার লিম্বকে ইনভলভ করতেছে, ডিপ ভেন থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে। মানে ডিপ ভেন থ্রোম্বোসিসও একটা ক্রনিক লিম্ব ইসকেমিয়ার কজ, বাট এমন হতে পারে অন্য কোনো কজে ক্রনিক লিম্ব ইসকেমিয়া হয়েছিল, আমরা অ্যাম্পুটেশন করতেছি, সেইখান থেকে ডিপ ভেন থ্রোম্বোসিস ডেভেলপ করে গেছে, আর সেখান থেকে হচ্ছে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। আর হচ্ছে পেইনের কিছু ক্রাইটেরিয়া আছে, নার্ভ ইনট্র্যাপমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। আর হচ্ছে আমরা যেটা ফিজিওলজিতে ছোটোবেলায় পড়ছিলাম ফ্যান্টম লিম্ব, এটাও ডেভেলপ করতে পারে, এটা
সাইকোলজিক্যাল সেমি সাইকোলজিক্যাল ফেনোমেনন আর কি বলতে পারি। এটা ওই রেফার্ড যে নার্ভটা রেফার করে এই জায়গার যে সেন্সেশনটা থাকার কথা, মানে পাথওয়েটা তো ইনট্যাক্ট থাকে তো, বাট পেরিফেরালি কোনো লিম্প থাকে না, সেইটার আর কি সেন্সেশনটা এরকম ইভেন আফটার অ্যাম্পুটেশন কন্ডাক্ট করতে থাকে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের মোরলেস অ্যাম্পুটেশন নিয়ে আলোচনা। এগুলো জানলে এনাফ। আর এক্সট্রা কয়েকটা জিনিস একটু আমি এখানে বলে দিচ্ছি, সেটা একটু ফ্রেশ করে জায়গা নিলাম। আমরা যে জিনিসটা নিয়ে বলছিলাম, অ্যাম্পুটেশনের দুইটা ভ্যারাইটি আছে, স্পেশালি আমরা যেহেতু ইনফ্লেক্স নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে অ্যাবভ নি অ্যাম্পুটেশন, একটা হচ্ছে বিলো নি অ্যাম্পুটেশন। অ্যাজ দ্য নেম সাজেস্টস, এই যদি আমাদের লোয়ার লিম্ব হয়, আমরা যদি অ্যাম্পুটেশনটা অ্যাবভ দ্য নি জয়েন্ট করি, এটা হচ্ছে অ্যাবভ নি অ্যাম্পুটেশন। যদি বিলো দ্য নি জয়েন্ট করে, সেটা হচ্ছে বিলো নি অ্যাম্পুটেশন। অ্যাবভ নি এর সুবিধা হচ্ছে যেহেতু বেশি মাসল বা প্রিজার্ভ করতেছে এবং ফেমোরাল আর্টারির ক্লোজ প্রক্সিমিটিতে থাকতেছে, এখানে হিলিংটা ভালো এবং হচ্ছে মানে এটা কি বলবো, মানে তাড়াতাড়ি আর কি হিল হয়ে আর কি। বাট সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে প্রস্থেসিস লাগানোটা টাফ, প্রস্থেসিস কন্ট্রোলটা টাফ, রিহ্যাবিলিটেশনটা স্লো। কারণ হচ্ছে আমাদের যেহেতু নি জয়েন্টটা লস্ট, নি জয়েন্টের তো আমরা ন্যাচারাল কন্ট্রোলটা পারতেছি না, এটা প্রচুর ট্রেনিং করে কন্ট্রোলে আনতে হয়। বাট বিলোনিয়ার ক্ষেত্রে হচ্ছে হিলিংটা একটু রিলেটিভলি স্লো হলেও এই ক্ষেত্রে হচ্ছে প্রস্থেসিস লাগানো এবং হচ্ছে ইউজ করা ইজি। সো এটা হচ্ছে আজকাল বেশি প্রেফার্ড। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল আর কি। আরও কিছু কথাবার্তা আছে। স্টাম্প হচ্ছে এই ক্ষেত্রে রাখা লাগে, স্টাম্প 8 সেন্টিমিটারের চেয়ে বেশি রাখা লাগে, এই ক্ষেত্রে হচ্ছে 20 সেন্টিমিটারের চেয়ে বেশি রাখা লাগে। এখানে হচ্ছে একটা বিলোনিতে মনে হয় দেওয়া লাগে, আমাদের লং পোস্টেরিয়র ফ্ল্যাপ ইনসিশন দেওয়া লাগে, লং পোস্টেরিয়র ফ্ল্যাপ ইনসিশন। আর অ্যাবভ নি হচ্ছে ফিশ মাউথ ইনসিশন দেওয়া লাগে, ফিশ মাউথ ইনসিশন। তো এগুলি হচ্ছে জাস্ট সার্জিক্যাল কথাবার্তা, এগুলো না জানলেও চলে। বাট জাস্ট অ্যাম্পুটেশনের দুইটা টাইপ আমরা জানলাম। এক্ষেত্রে হচ্ছে 3টা অপিনিয়ন আছে, মানে 3টা অপিনিয়ন মিনিমাম নেওয়া লাগে এটা করার, গো থ্রু করার আগে। এই জিনিসগুলোই আমাদের হচ্ছে এক্সট্রা জানার আর কি। এরপরে হচ্ছে আমি আরও কিছু অ্যাডিশনাল কথা আসে। একটা হচ্ছে রেস্ট পেইন, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এই দুটো জিনিস আমাদের জানতে হবে। রেস্ট পেইনের আগে ইন্টারমিটেন্ট ক্লডিকেশনে আলোচনা করি। এটা হচ্ছে আমরা একটু আগে যে কেসটা দেখছিলাম যে মুভমেন্টের সঙ্গে কাফ পেইন অ্যান্ড বাটক পেইন হয় এবং হচ্ছে রেস্টের সঙ্গে রিলিভড হয়, এই জিনিসটা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ইন্টারমিটেন্ট পেইন হচ্ছে কাজের সঙ্গে বাড়তেছে, রেস্টে আবার ঠিক হয়ে যাচ্ছে। বাট ইন কেস অফ রেস্ট পেইন, এটা হচ্ছে ক্রনিক ইসকেমিয়া লেট স্টেজে রাইজ করে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অল টাইম পেইন থাকে, একদম দিন রাত 24 ঘন্টায় পেইন থাকে এবং পেইনটা ওয়ার্সেন্স অ্যাট নাইট। এখন হচ্ছে আমরা ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের মেকানিজমটা যদি বলি, এক্ষেত্রে হচ্ছে কাজ করলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যেহেতু এখানে ব্লাড ফ্লো কম, এখানে হচ্ছে ব্লাড কম যাচ্ছে, সো এখানে হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে ডিউ টু হাইপোক্সিমিয়া। ইসকেমিয়া তার জন্য হাইপোক্সিমিয়া হচ্ছে, এজন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, যার কারণ হচ্ছে ল্যাকটেট ফর্ম হচ্ছে, সাবস্ট্যান্স পি ফর্ম হচ্ছে। সাবস্ট্যান্স পি এর জন্য হচ্ছে পেইন হচ্ছে, আর ল্যাকটেটটা অ্যাকুমুলেশন হওয়ার জন্য এই জিনিসটা আর কি মানে অ্যারাইজ করতেছে। মানে সোজা কথা, ল্যাকটেটের সাবস্ট্যান্স পি মিলে এখানে পেইন করতেছে। আর যখন রেস্ট নিতেছে, রেস্ট নেওয়ার সাথে সাথে হচ্ছে এই পেইনটা সাবসাইড করে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট ফর ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, রিকোয়ারমেন্ট অফ অক্সিজেন কমে যাচ্ছে। সো এটা অ্যাজ ইউজুয়াল আর কি কাজ করতে পারতেছে এই। আর রেস্ট পেইনের ক্ষেত্রে হচ্ছে একদম ক্রনিক অবস্থায়, এই ক্ষেত্রে হচ্ছে সব সময় আর কি পেইন হইতে থাকে, রেস্ট হোক কী হোক, কারণ এখানে একদম লিম্বের অবস্থা শেষ, একদম আনসালভেজেবল অবস্থা চলছে এটা। কিন্তু মানে সিভিয়ার রেস্ট পেইন যখন অ্যারাইজ করে, এটা একটা ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন। আমরা দেখছিলাম যে ডেড লস লিম্ব। তো এই জিনিসটাকে বলে হচ্ছে ক্রাই অফ ডাইং নার্ভস, সিভিয়ার ইসকেমিয়ার জন্য অ্যারাইজ করতেছে। তো মোটামুটি এই শর্ট নোট আসলে এই কথাগুলো বলে দিলেই সাফিসিয়েন্ট। এরপরে হচ্ছে আমরা একটা লাস্ট কথা বলে আজকে আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে অ্যাকিউট ইসকেমিয়া এবং ক্রনিক ইসকেমিয়ার যে বেসিক ডিফারেন্সটা। মানে অ্যাকিউট ইসকেমিয়া হচ্ছে যেহেতু কম টাইমে অনেক মানে ব্লাড লসটা কমে যাচ্ছে, এই জন্য হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটমগুলো মোর সিভিয়ার, যেরকম পালসের কথা আর পেরিফেরাল যে নিউরাল সিস্টেমের যে নার্ভাস সিস্টেমের স্ট্যাটাসটা, এই দুইটা নিয়ে আলোচনা করে। পালস হচ্ছে একদম অ্যাবসেন্ট থাকে অ্যাকিউট ইসকেমিয়া, আর হচ্ছে ক্রনিক হচ্ছে উইক থাকে, প্যারালাইসিস ডেভেলপ করে যায় ইন কেস অফ অ্যাকিউট ইসকেমিয়া। বাট এক্ষেত্রে প্যারালাইসিস ডেভেলপ করে না, এখন হচ্ছে মুভমেন্টটা কমে যায়। তারপর হচ্ছে পারেস্থেশিয়া, মানে হচ্ছে একদম টিংলিং একটা সেন্সেশন, এটা হচ্ছে অ্যাকিউট ইসকেমিয়া ডেভেলপ করে। বাট হচ্ছে ক্রনিক ইসকেমিয়া প্যারেস্থেশিয়া ডেভেলপ করে না, এটা হচ্ছে আমরা রিডিউসড সেন্সেশন ডেভেলপ করি। তো
তো এখানে বেসিক্যালি অ্যাকিউট ইসকেমিয়ার যে এইগুলা কী বলে ফিচার্সগুলো আমরা 6 Ps দিয়ে মনে রাখতে পারি। 3টা হয়ে গেছে, পালস, প্যারাস্থেশিয়া আর প্যারালাইসিস। এছাড়া হচ্ছে প্যালর আছে, তারপরে হচ্ছে পৈকিলোথার্মিয়া, মানে একদম ইয়ে হয়ে যায়, কী বলে এটাকে, কোল্ড হয়ে যায় এরিয়াটা। প্যালর, পৈকিলোথার্মিয়া, পেইন, আর হচ্ছে আচ্ছা 6 Ps হয়ে গেছে, এই 6 Ps আর কি। তো এইগুলি হচ্ছে অ্যাকিউট ইসকেমিয়ার ফিচার। আর ক্রনিক ইসকেমিয়ার ক্ষেত্রে আমরা আগেই আলোচনা করছি অনেক কিছু, এই জিনিসগুলি হচ্ছে আমরা আবার দেখলাম। আবার হচ্ছে যদি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, রেস্ট পেইন, এই জিনিসগুলি হচ্ছে অ্যাকিউটে পাওয়া যায় না, ক্রনিকে পাওয়া যায়। তারপর হচ্ছে সানসেট অ্যাপিয়ারেন্স অফ ফিট, এটা হচ্ছে অ্যাকিউটে পাওয়া যায় না, ক্রনিকে পাওয়া যায়। গ্যাংগ্রিনটা ডেভেলপ করে হচ্ছে ইন কেস অফ ক্রনিক, নন হিলিং আলসার, গ্যাংগ্রিন, এগুলো অ্যাকিউটে করে না ডেভেলপ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন পার্থক্য অ্যাকিউট এবং ক্রনিকের মধ্যে। পরীক্ষায় অনেক সময় ডিফারেন্সটা আস্ক করে বা রিটেনে চলে আসতে পারে, এইগুলি হচ্ছে বলে দিলেই হবে। আচ্ছা, আর একটা উদাহরণ আমরা দিয়ে রাখতে পারি এই পার্থক্য ছকের মধ্যে। এই ক্ষেত্রে হচ্ছে থ্রোম্বোএম্বোলিজম, হঠাৎ করে একটা যদি থ্রোম্বোস ডিসলজড হয়ে আর কি, মানে এম্বোলাই ফর্ম করে আবার অন্য জায়গায় গিয়ে লজড হয়, হঠাৎ করে হইলো, সেটা হচ্ছে থ্রোম্বোএম্বোলাই ডেভেলপ করলে, বা হচ্ছে যদি হঠাৎ করে কোনো কারণে স্টেনোসিস ডেভেলপ করে ট্রমাটিক কারণে, সেসব ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাকিউট ইসকেমিয়ার মধ্যে পড়তেছে। আর যে ভাস্কুলাইটিস, তারপরে হচ্ছে আমাদের কি বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলো তো ওভার লং টাইম ডেভেলপ করে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে এটা ক্রনিক লিম্ব ইসকেমিয়ার উদাহরণ। তো মোটামুটি এই আমাদের লিম্ব ইসকেমিয়া নিয়ে আলোচনা। আমরা হচ্ছে ইনশাআল্লাহ এরপরে একটু ইন্ডিভিজুয়াল পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।